চারিদিকে সবাই গোল করে বসে আছে মাহিম আর তাসনিয়াকে কেন্দ্র করে, যেন একটা ছোট উৎসবের মাঝখানে তারা দুজন। মাহিম আংটি পরাতেই করতালির শব্দ উঠে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে চারপাশ, যেন হাজারো তারার আলো ঝলমল করে উঠছে ঘরে। মাহিম তাসনিয়ার হাতে আংটি পরিয়ে দুজন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি বিনিময় করলো। চোখে চোখে যেন অজানা এক প্রতিশ্রুতি বিনিময় হয়ে গেল। তাসনিয়া আংটি পরাতে গেলে তার হাত বারংবার কেঁপে উঠল। আঙ্গুলগুলো যেন লজ্জায় অবশ হয়ে গেছে। সামিয়া তার কাঁধে ভরসার হাত বাড়াতেই যাবে, তখনই মাহিম তাসনিয়ার হাত শক্ত করে ধরে আশ্বাস দেয়, উষ্ণ নিরাপদ, যেন বলছে সবসময় আছি, থাকবো। দুটি চোখের মিলন হয় আবারও, গভীর, অর্থপূর্ণ। তুহিন হাসে তা দেখে। তার বোন খুশি থাকলেই সে খুশি, আর যে কিছুই চায় না সে। সামিয়া আর করিম দুজনেই চোখে কিছুটা পানি চিকচিক করছে। আনন্দের সাথে বিদায়ের কষ্ট মেশে মেহের আর মাহাতিম দুজন তাসনিয়ার বাবা মাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, কাঁদছো কেন? হুম। তাসনিয়া আপিকে যদি আমার ভাই সামান্য কষ্ট দেয়, তাহলে আমি নিজে করিম আঙ্কেলের কাছে মামলা দিব। আর আমার ভাইয়ের নামে প্রমিস, মাহতিম। আর আমি বেঁধে রাখবো যাতে পালাতে না পারে। মেহের আর মাহতিমের কথায় সবাই হাসলো। হাসির ঝড় উঠে গেল ঘরে। চারিদিকে আনন্দের ছোঁয়া। তন্ময় শুধু দুই পরিবারের মিল দেখছে। কতটা মিল এই দুই পরিবারে, যেন একই রক্তের বাঁধন। তাই তো লেফটেন্যান্ট জেনারেল এহসানুল করিম তার মেয়েকে হয়তো তুলে দিচ্ছে এই পরিবারের হাতে, কিছু না ভেবেই। এমনও সম্পর্ক আছে এ সময়ে, যেন সময়ের ঢেউয়ে হারিয়ে যায়নি। হয়তো এমনটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে তন্ময়ের ঘোর কাটে তাহিয়ার কথাই। আপি, ভাইয়া, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ তাহিয়া। তাহিয়া আর আরে, এসব বাদ দাও, কেক কাটো তিনটাই, খুব ইয়াম্মি লাগছে। মাহতিম হাসল তাহিয়ার এমন বাচ্চামো কথায়। চোখে এক ফোঁটা মুগ্ধতা লুকিয়ে তার বুকের ভেতর কেমন যেন যে করেছে মাহতিম, সেটা যেন আড়ালেই রাখতে চাচ্ছে। তাহিয়া নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তার সাথে কি মাহতিমের খাটে? একটুও নয়। মাহিম আর তাসনিয়া কেক কেটে একে একে খাওয়াতে থাকলো। তাদের বাবা মা খেয়ে তাদের হাতে হাত বুলিয়ে দেয়, মমতায় ভরা ছোঁয়া। সবাইকে নাদিয়া একে একে প্লেটে কেক দেয়। চকোলেটের গাঢ় রং, গন্ধ, রসমলের মিষ্টি স্বাদ, ভ্যানিলার নরমতা মিশে ঘর ভরে ওঠে। সবাই খাওয়ার শেষে হতেই তন্ময় তাড়াহুড়ো করে বলে, স্যার, ম্যাম, আমি আসি। সরি আপনাদের। কিসের সরি? তুমি যে কোনো সময় আসতে পারো ইয়াং ম্যান, এটা তোমার বাড়ি মনে করতে পারো। তন্ময় বিনয়ে হেসে একে বলে একবার মেহেরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আজকে আসি। করিম মাথা নাড়িয়ে সায় জানালো। তন্ময় যেতে নিলে হঠাৎ হাতে টান খেয়ে পেছনে তাকাতেই দেখে মেহেরের শাড়ির আঁচল তার ঘড়িতে আটকে গেছে। তুহিন উঠে নিজের রুমে যেতে যাবে, তখনই মেহেরের শাড়ি এক প্রকার বাধা হয়ে দাঁড়ায় তার সামনে। সে ভ্রু কুঁচকে মেহেরের শাড়ি তন্ময়ের ঘড়িতে আটকে থাকতে দেখে যার যেন মেজাজ গরম হয়ে যায়। চোখে আগুনের ছায়া। সব জায়গায় এর মেয়ের বাধা থাকবেই। মেহের খুলতে যাবে তার আগেই তুহিন মেহেরের শাড়ি এক টান দেয় তন্ময়ের ঘড়ি থেকে। এতে তন্ময় ভ্রু কুঁচকে তাকায় তার দিকে, আর মেহের চিৎকার দিয়ে তুহিনের উদ্দেশ্যে বলে, আরে, আমার শাড়ি! এতে সবার দৃষ্টি তাদের তিনজনের দিকে যায়। নীরবে পর্যবেক্ষণ করে সবটা। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা ছেয়ে যায়। মেহের তুহিনের দিকে রাগে চোখে তাকাতেই মেহের ভরকে যায় তুহিনের চোখে মুখে হিংস্রতা দেখে। যেন একটা ঝড় লুকিয়ে আছে সেখানে। শাড়ি সামলাতে পারিস না তো পড়িস কেন? নাদিয়া করিমকে দেখে মুহূর্তটা সামলানোর চেষ্টা করে বলে, টুকুন, এটা কি ধরনের কথা? তুহিন মায়ের এ কথা শুনে মেহেরের দিকে তাকিয়ে বলে, সরি মাম্মা। বলে চলে যেতে নিলে আবারও মেহেরের ব্রেসলেট তুহিনের ঘড়ি আটকে যায়। মেহের আতকে তুহিনের দিকে আকুতি ভরা দৃষ্টি নিয়ে বলল, এটা ডায়মন্ডের ভাই, এটাকে কিছু করবেন না প্লিজ। আব্বু এনে দিয়েছে এটা, প্লিজ প্লিজ, তাও জন্মদিনে। তুহিন শান্ত স্বরে মেহেরের দিকে তাকিয়ে বলে, খোল। মেহের স্বস্তির নিঃশ্বাস ফেলে হুকটা তুহিনের ঘড়ি থেকে আলাদা করতেই তুহিনও চলে যায়। তন্ময় দুজনের দিকে তাকিয়ে সবার দিকে মুচকি হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। সবাই আবারও বিয়ের কথায় মনোযোগ দেয়। মেহের নিজের শাড়ির আঁচলের দিকে তাকিয়ে মনে মনে তুহিনের 14 গোষ্ঠী উদ্ধার করে। রাগে তার মন চাচ্ছে তুহিনের মাথা ফাটিয়ে দিতে, তবে ফাটিয়ে দিলে তারই জেল হবে। আর সে আবার জেলের বাসি রুটি আর কি যেন দেয়, ও সেটা জানে না। বাট যাই হোক না কেন, সে এসব খেতে পারবে না। ওয়াক। এদিকে তুহিনের মা বাবা আর মেহেরের মা বাবা বিয়ের দিন তারিখ ঠিক করছে। তাহিয়া আর মেহের দুজন দুজনের সাথে দুষ্টুমিতে মগ্ন। হাসির ফোয়ারা ছুটছে। মাহতিম আর তুহিন টুকটাক কথা বলছে।
একে অপরের সঙ্গে এহসানুল করিম আর রিয়াজউদ্দিন গলা ছেড়ে বলে, এহসান, 20 ডিসেম্বর বিয়ের দিন ঠিক করেছি। কারো কোনো আপত্তি আছে? আর বিয়েটা গ্রামের বাড়িতে হবে। নাদিয়া, খুব কম সময় হয়ে যায় না? করিম, সময় তো কম জানি, কিন্তু আমার 22 তারিখের পর আর ছুটি নেই, চাইলেও নিতে পারবো না। অগত্যা সবার মানতেই হলো, এই আর্মিদের এক জ্বালা, কিছুই মন মতো করতে পারে না। সবাই একে অপরের সাথে কথা বলে কিছুক্ষণ হৈ হুল্লোড় করে খেয়ে দিয়ে মেহেররা নিজেদের বাসায় চলে যায়। সকাল 8:30 তুহিন জিম রুমে জিম শেষ করে প্রোটিন শেক খেতে খেতে মেইন ডোর খুলতেই আবারও দরজার করিডোরে সেই লাল গোলাপ দেখতে পাই। আজ গোলাপটা খুব সুন্দর ছিল, যেন টকটকে লাল পাপড়িগুলো শিশিরের ফোঁটা জমে আছে, যেন হীরের টুকরো ছড়িয়ে সকালের নরম আলোয় ঝকঝক করে উঠছে। শিশিরের সেই ঠান্ডা ছোঁয়া গোলাপটাকে আরো সতেজ, আরো জীবন্ত করে তুলছে। তুহিন বিরক্ত হয়ে গোলাপটা তুলে ধরে, সাথে কিছুটা শিশিরের ভিজে একটা ছোট্ট চিঠি। আজও কি গোলাপটা ডাস্টবিনে রাখবেন? পাবে বুঝি? আজও কি গোলাপটা ডাস্টবিনের জায়গা পাবে বুঝি? আচ্ছা, তুমি কি একদিনও গোলাপের ঘ্রাণ নিয়েছ? নিলে হয়তো গোলাপটার প্রেমে পড়ে যেতে, তার সাথে হয়তো আমারও। হয়তো এত সুন্দর ফুলের প্রতি কি তোমার মায়া হয় না? তুহিন আর পড়ল না, চিঠিটা মুছড়ে ফেলে দেয় ডাস্টবিনে। আর ফুলটা ফেলে দিতেই যাবে, মেহের এসে ধরো ফেলে ফুলটা। তুহিন সেদিকে তাকাতেই বিরক্তি নিয়ে বলে, এত সকাল সকাল কি করছিস এখানে? মেহের গোলাপের ঘ্রাণ নিয়ে তুহিনের দিকে একবার তাকিয়ে বলে, তাসনিয়া আপু আসতে বলেছে তাই। এই ফুলটা কোথায় পেলেন তুহিন ভাই? জানেন এটা খুব বিরল জাত, অনেক খুঁজেছি পাই না। তুহিন তেড়ে এসে মেহেরের হাত থেকে গোলাপটা টান মারে, এতে মেহেরের হাত কিছুটা আঁচড় খায়। ত্বকে লাল দাগ পড়ে হালকা জ্বালা করে ওঠে আঙ্গুলটা। মেহের হালকা আওয়াজ করে বলে, আহ। তুহিন এসবের দিকে না তাকিয়ে একটানে প্রতিটা পাপড়ি ছিঁড়ে ফেলে। এটা আমার জন্য এসেছে, মানে এটা আমার, তুই নিবি কেন? এই মাত্রই তো ছুঁড়ে ফেললেন। আগলে রাখলেও আমার, ছুঁড়ে ফেললেও আমারই। মেহের হেসে তুহিনের সামান্য কাছে এসে বলল, হুম, ছুঁড়ে ফেললে কেউ তা নিয়ে দৌড় দিবে, বুঝলেন? একটা ফুলকে কেউ ছুঁড়ে ফেললে অন্য কেউ তা সযত্নে আগলে নিতে জানে। তুই পারলি আগলে রাখতে পেরেছিস। আমি তো আপনার জন্য দুর্বল, দুর্বল আপনার থেকে, তাই পারেনি। যদি আপনার মতোই সেম টু সেম জেদি বান্দাটা আগলে নেয়, তখন কি করবেন? মনে রাখবেন, সময় আর স্রোত কিন্তু বদলায়। বলে তুহিনকে পাশ কাটিয়ে চলে যায়। পায়ের শব্দে যেন একটা চ্যালেঞ্জ রেখে গেল। তুহিন মেহেরের কথায় বিরক্ত হয়ে বলে, ধুর, এই সাথে কথা বললে মন মেজাজ সব সময় খারাপ করে দেয়। বলি তুহিন বাইরে মর্নিং ওয়াক করতে চলে যায়। তুহিন কখনো জগিং করে, কখনো হাঁটে। ধীরে ধীরে সব কুয়াশার চাদরও যেন উত্তাপে মিলিয়ে যায়। সকালের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। তুহিন চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখে কার না মন ভালো হয়। তুহিন একটা বেঞ্চে বসে কপালের ঘাম মুছে, ঘাড় এদিক ওদিক নাড়ায়। একবার ডানে তাকিয়ে ফিরতেই আবার সাথে সাথে ডানে তাকাতেই তার চোখ স্থির হয়ে যায়। একটা মেয়ে, কালো চুড়িদার পরনে, চুল ছড়ানো, বাতাসে হালকা উঠছে, চোখে মনে হয় কাজল দেওয়া। এতেই মেয়েটাকে অপরূপ সুন্দর লাগছে, যেন যেন সকালের নরম আলোয় তার মুখটা একটা মায়াবী আভা পড়েছে। তুহিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটির দিকে, যেন তার পলক পড়া বন্ধ হয়ে গেছে। হৃদস্পন্দনের গতি যেন দ্বিগুণ হচ্ছে। বুকের ভেতরে একটা অদ্ভুত ঢেউ। মেয়েটি একটা ছোট্ট ছেলের থেকে কয়েকটা রজনীগন্ধার স্টিক নিয়ে ছোট ছোট ফুলগুলো চুলের ভাঁজে রাখে। সাথে যেন তার রূপ আরো বেড়ে শতগুণ হয়ে যায়। সাদা ফুলের সাথে তার কালো চুলের খেলা সুবাস যেন বাতাসে মিশে আসছে। তুহিন আনমনে হাসে। তুহিন ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে তার কাছে যায় দৌড়ে। হাই। শুভা চকিয়ে ওঠে, তাড়াহুড়ো করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি এখানে? শুভা ইতস্তত করে বলে, আব্বু আমাকে নিয়ে এসেছে। আসলে আমরা দুজনেই এ সময় হাঁটতে আসি। জামিল কায়নাত সাহেব দৌড়ে শুভাকে ডেকে বলল, চলো আম্মু। বলে তুহিনের দিকে নজর পড়তেই ইশতিয়াক হাসি মুখে বলে, আরে তুহিন বাবা, তুমি এখানে? জি আঙ্কেল, মর্নিং ওয়াকে এসেছিলাম, হঠাৎই শুভার সাথে দেখা হয়ে গেল। ও আচ্ছা, কেমন যাচ্ছে দিনকাল? জি আঙ্কেল, ভালো। আপনারা তো আসেনি না বাসায়, আসবেন কিন্তু। বলে শুভার দিকে তাকায়। শুভার এদিকে কোনো খেয়াল নেই, সে রজনীগন্ধার ঘ্রাণ নিতে ব্যস্ত। চোখ বন্ধ করে মুখে একটা মিষ্টি হাসি। সময় তো পাচ্ছি না। তারপর একটু নিচু স্বরে বলল, তোমার বাবাই তো ছুটি দিচ্ছে না। তুহিন মুচকি হাসে। জামিল তুহিনের কাঁধে হাত চাপড়ে বলে, আজকে আসি হ্যাঁ, দেরি হলে মুর্শিদা খুব বকবে। বলেই হাসে। তুহিনও হাসে জামিলের এক কথায়। চলো আম্মু, বলে শুভার হাত ধরে নিয়ে চলে যায়। শুভা তুহিনের দিকে তাকিয়ে সালাম দিয়ে
চলে যায়। তুহিন যেন আরো মুগ্ধ হয় শুভার কাছে। তুহিনও সালামের উত্তর দেয়। শুভা আর শুভার বাবা চোখের আড়াল হতেই শুভ হঠাৎই সামনে চলে আসে তুহিনের। তুহিন ভরকায়, তবে কিছু বলে না। কেন জানি কারো মনে প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। কেমন জানি কারো মনে প্রেম প্রেম গন্ধ পাচ্ছি, শুভ বলে। তুহিন এড়িয়ে যেতে চাইলে শুভ তার পিঠে জোরে কিল দিয়ে বলে, কিরে পছন্দ করিস নাকি? হুম, জীবনেও তো কোনো মেয়ের সাথে সেধে কথা বলিস না। তুহিন শুভর দিকে তাকিয়ে কিছুক্ষণ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, গোয়েন্দাগিরি করছিলে নাকি? কপালটাই খারাপ বুঝলি, বাপ তো সারা জীবন আর্মিগিরি করেই গেল, এখন আমি গোয়েন্দাগিরি করছি। বউকে কিভাবে সময় দিব বলতো? আহা, কত শখ! প্রেমই করিস না আবার বউ? শুভ, তুই করিস নাকি প্রেম? আমি কি বউর কথা বলছি? ওসব বাদ দে, সোজা উত্তর দে, শুভাকে পছন্দ করিস? তুহিনের বিরক্ত লাগলো। একবার শুভার দিকে তাকিয়ে বিরক্ত ভাব কমিয়ে বলল, ওর নাম্বারটা পাওয়া যাবে? এ কথা শুনে শুভর চোখ বড় বড় হয়ে যায়। তার মানে? হ্যাঁ। তুহিন হেসে শুভর মাথায় চাপড় মেরে চলে যায়। বাল, খালি মারস কেন? আমার বউ হোক তো তুই নষ্ট করবি, দেখা যাচ্ছে। তুহিন চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বাড়ির দিকে হাঁটা ধরে। শুভ চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বাড়ির দিকে হাঁটা ধরে। তুহিন শুভ ডাকলেও শুনে না। সে তার মতো গটগট পায়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। মেহের শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাসনিয়া আর তাহিয়ার দিকে। তার মুখের রাগের ছায়া না পড়লেও চোখের গভীরে একটা ঝড় লুকিয়ে, যেন সমুদ্রের নিচে লুকানো ঢেউ। তাসনিয়া আর তাহিয়া খুব ভালো করেই জানে মেহের যখন খুব রাগ করে তখন সে একদম চুপ হয়ে যায়, কখনো চিৎকার করে না, শুধু শান্ত দৃষ্টিতেই দেখতে থাকে, যেন সেই চাউনিতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মেহের শান্ত গলায়, কিন্তু প্রতিটা শব্দে ওজন ভারী। 24 ঘন্টাও হয়নি তুমি আংটি হারিয়ে ফেলেছ? তাসনিয়া চোখে আতঙ্ক আর লজ্জা মিশিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলল, হেল্প করো না, এভাবে রেগে থাকিস না প্লিজ। কারো কাছে হেল্প চাইতে পারছে না, প্লিজ মেহু। এঙ্গেজমেন্টের পরে কোথাও গিয়েছিলে? না, বাসায় ছিলাম। কোথায় কোথায় খুঁজেছ? এই ঘরেই। মেহের দীর্ঘশ্বাস ফেলে তাসনিয়ার দায়িত্বহীনতা দেখে তারপর এসব পাত্তা নিতে হুকুমের সরে বলল, পুরো বাসা খুঁজে দেখো। আপেল কই? ওকে ডেকে আনো। আমি ডেকে আনছি, তাহিয়া বলে। বলেই দৌড়ে চলে গেল। পায়ের শব্দ সিঁড়িতে প্রতিধ্বনিতে তুলে চলে গেল। আপি, তুমি তুহিন ভাইয়ের রুম চেক করো, আমি আঙ্কেল আন্টির রুম চেক করছি। এরই মাঝে আপেল গলার স্বর শোনা যায়, খায়রুল লো তোর লম্বা মাথার কেশ। বেসুরো গলায় গেয়ে আসে যেন কোনো পুরনো গানের ছেঁড়া সুর। তাসনিয়ার মেহের চোখ মুখ কুঁচকে ফেলে এমন গলা শুনে। মেহের কিছুটা রেগেই বলে, চুপ। মেহেরের কথা শুনে আপেল চুপ হয়ে যায়, দাঁত বের করে হাসি দেয়, চওড়া নির্দোষ হাসি। কন আপা মনে? আমার একটা আংটি হারিয়ে গেছে, সেটা খুঁজে পাচ্ছি না। কালকে মনে হয় এ বাড়িতে পড়ে গেছে, পুরো ড্রয়িং রুম সার্চ করো, পেলেই জানাবে। তাহিয়া, তুইও হেল্প করিস কেমন? তাহিয়া মাথা নাড়ায়, যার অর্থ আচ্ছা। আপেলও তার সাথে সায় মিলিয়ে বলে, আচ্ছা বলেই চলে গেল। পায়ের শব্দ ধীরে মিলিয়ে তাসনিয়া চলে গেল তুহিনের রুমে, আর মেহের সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নাদিয়া আর এহসানের দরজার সামনে 3বার টকা দিয়ে বলে, আঙ্কেল আন্টি আসবো। মেহের মেহের নাকি? জি আন্টি, আয় মা, ভেতরে আয়। মেহের একগাল হেসে ভিতরে ঢোকে, দেখে নাদিয়া নিজ রুম গোছাচ্ছে, বিছানার চাদর ঠিক করছে, আলমারির দরজা বন্ধ করছে। কি ব্যাপার আজকে আন্টির কাছে? কেন, তোমার কাছে আসে না বুঝি? তাসনিয়া আর তাহিয়ার কাছেই তো সব সময় থাকিস, আমার কাছে কখন আসিস? আমি তো তাও আসি, তোমরা তো যাওই না। মেয়ের শ্বশুরবাড়ি হতে চলেছে, যেতে একটু আনিজে লাগে মা। মেয়ের শ্বশুরবাড়ি হবে দেখে যাবে না তুমি? মেহেরের প্রশ্নে নাদিয়া সামান্য হেসে বলে, আচ্ছা ওসব বাদ দে, কেন এসেছিস বল? দরকার ছাড়া তো আসিস না। শপিংয়ে যেতে হবে তো, কখন বের হবে? আর কি যে লিস্ট নাকি করবে? মেহেরের মাঝে চারদিকে চোখ বোলাচ্ছে, যদি পেয়ে যায় আংটিটা। মনে মনে কত শত দোয়া দরুদ পড়ছে, সেটা সে নিজেও জানে না। সামিয়া কই? আম্মু সেই সকালে বেরিয়ে গেছে একটা প্রজেক্ট সাবমিট করতে, চলে আসবে। মামা বলেছে তুমি একটা লিস্ট করে দিতে। ও আচ্ছা, ঠিক আছে, ওইখানে কলম আর খাতা আছে, এনে দাও আমার কাছে। কলম আনার সাথে সাথে তার চোখ সারা ঘরে বিচরণ করছে। হঠাৎ কিছু চিকচিক করায় যেন নিচে বসে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে, দেখে হাতে তুলে একটা কানের দুল। লে হালুয়া, খুঁজতে এসেছিল একটা, পেয়ে গেছে আর একটা। মেহের হাতে নিয়ে নাদিয়াকে উদ্দেশ্য করে বলে, আন্টি এটা তোমার? নাদিয়া মেহেরের দিকে তাকাতেই তার চোখে মুখে হাসির রেখা দেখা দেয়, চওড়া আনন্দে ভরা। হ্যাঁ, 7 দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না জানিস।
বলে মেহেরের হাতে চুমু খায়, উষ্ণ মমতায় ভরা। এটা আমার বিয়ের খুব শখের, আমার মেহের বেটা তো খুব লাকি আমার জন্য। বলে আবারও মেহেরের সামান্য মাথা বুলিয়ে দেয় আদরের ছয়। মেহেরও সামান্য হাসে, তবে তার মনে অন্য চিন্তা। তাসনিয়া আপির আংটি কই? এই কথাই আছে, দরকারের সময় দরকারি জিনিসটা পাওয়া যায় না, সব বেদরকারি জিনিসই হাতের কাছে পাওয়া যায়। সে তাড়াতাড়ি নাদিয়ার হাতে কলম খাতা ধরিয়ে দিয়ে বলে, আমি আসছি আন্টি। বলে নাদিয়ার কোনো কথা না শুনে চলে যায় সিঁড়ি বেয়ে। নিচে নামতে নামতে সবাইকে একবার দেখে নিল। মেহের নিচে নামতেই তাহিয়াকে দেখে তাহিয়া ইশারা দিয়ে মেহেরের মাথা নেড়ে না জানায়, যার অর্থ পায়নি। মেহেরও তাদের সাথে ড্রয়িং রুম খুঁজতে শুরু করে। তাসনিয়াও হতাশ দৃষ্টিতে বেরিয়ে আসে তুহিনের রুম থেকে। সোফা, টি টেবিল, কোনো কিছু বাকি নেই খোঁজা। হঠাৎই তাসনিয়ার মেহেরের চোখ যায় সামনে। দুজন দুজনের দিকে তাকিয়ে তাসনিয়া মাথা নাড়াতেই মেহের আর দেরি না করে দরজার সামনে থেকে আংটি হাঁটু গেড়ে বসে আঙ্গুলে নেয়, যেন একটা হারানো ধন পেয়ে গেল। ঠিক তখনই মেহেরের সামনে কেউ চলে আসে। সবাই সেই আগন্তুকের দিকে তাকায়, তবে আগন্তুকের দৃষ্টি শুধু মেহেরের দিকেই নিবদ্ধ, গভীর ও অবাক। তাহিয়া, তাসনিয়া, আপেল সবাই তারই দিকে তাকিয়ে। মেহের কিছুটা বিব্রত হলেও সামলে নিল নিজেকে। তখন হঠাৎ এক রাশভারী কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। তুহিন বলে ওঠে, কি হচ্ছে এখানে? বলতে না বলতেই তুহিন গটগট পায়ে তন্ময় আর মেহেরের কাছে দাঁড়ায়। কি রে, এভাবে হাঁটু ভেঙে বসে আছিস কেন? আংটি নিয়ে। মেহেরও উঠে দাঁড়িয়ে তাসনিয়ার হাতে আংটিটা দিতে দিতে একবার তন্ময়ের দিকে তাকিয়ে আবারও তুহিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে, কেন? বসে থাকলে পাপ হবে বুঝি? তোর সব কিছুই। আরে, আরও বলতে যাবে তার আগে তন্ময়কে দেখে থেমে যাই। আর যাই হোক, বাইরের মানুষের সামনে কি মেহেরকে অপমান করবে নাকি? হ্যাঁ, শত্রুতা আছে, ঘর শত্রুতা, তবে সেটা শুধু চার দেয়ালের মাঝে নিবদ্ধ। তন্ময় এ দেখে সামান্য দীর্ঘশ্বাস ফেলে পরপর তুহিন আর মেহেরের দিকে তাকিয়ে একবার নিচের দিকে তাকিয়ে ঢোক গিলে শান্ত স্বরে বলল, আম, সরি সামনে আসার জন্য। আপেলকে দেখে বলে, "উম, স্যার কই?" আছে উপরে, আমি ডেকে আনতেছি। মেহের তাসনিয়ার তাহিয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে হাত নেড়ে বিদায় দেয়। তারাও চোখের ইশারায় বিদায় দেয় মেহেরকে। তুহিন একবার তন্ময়ের দিকে তাকিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তিনজন তিন দিকে চলে যেতেই ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন কিছু একটা অদ্ভুত ঘটবে, বা হয়তো নিয়তি, কে জানে। মানুষের জীবন বড়ই অদ্ভুত, যা ভাবি তা নাও হতে পারে, আবার যা ভাবি না তা অদ্ভুতভাবে কিভাবে যেন হয়ে যায়। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি দেখেছিলাম গল্পটার জন্য অনেক রেসপন্স ছিল, কিন্তু আমার মনে হচ্ছে না গল্পটার সে অনুসারে এখন রেসপন্স বাড়ছে আপডেট দেওয়ার পর। সো প্লিজ সবাই একটু চেষ্টা করবেন রেসপন্স করার, তা না হলে হয়তো কন্টিনিউ করা হবে না। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন প্লিজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লিজ গল্পটার রেসপন্স বাড়ান। যে যত খুশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।